আসসালামু আলাইকুম। আজকে ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো। আমি ছোটবেলায় একদম ছোটখাটো একটা ক্রিকেটার ছিলাম, ওই লেভেলের না। তারপরও ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো, যেটা আমরা সাধারণভাবে আমি আগে নিজেও ভাবতাম যে সাধারণভাবে সরকার টাকা দিয়ে থাকে, এজন্য ক্রিকেট খেলাটা হয়ে থাকে। ক্রিকেটারদের বেতন সব সরকার দেয়, সবকিছু সরকার দেয়। আসলে এটা ভুল। এই প্রথম জিনিসটা জানতে হবে। এটা জানলে কিন্তু অনেক কিছু আমাদের ভুল ধারণাটা পাল্টে যাবে। সেটা হচ্ছে ক্রিকেটারদের বেতন ভাতা সবকিছু দেয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড নিজে ইনকাম করে, মানে ক্রিকেট কিন্তু নিজে ইনকাম করে। ক্রিকেট ইনকাম করে কিভাবে? ক্রিকেটারদের মাধ্যমে। এখন বাংলাদেশে এখন যে পর্যায়ে ওডিআই র্যাঙ্কিং আছে, এখন যদি 10-এর বাইরে চলে যায়, এরা খারাপ খেলতে খেলতে যদি 10-এর বাইরে চলে যায়, তাহলে বৈশ্বিক ইভেন্ট যেগুলো বিশ্বকাপ বলেন, বিভিন্ন আইসিসি ট্রফি যেগুলো, এগুলোতে যদি বাংলাদেশ চান্স না পায়, তাহলে বাংলাদেশের অংশগ্রহণের ফলে যে টাকাটা পেতো সেই টাকাটা পাবে না, মানে ইনকাম হবে না। আচ্ছা, আমি পয়েন্ট আকারে বলি। আমি আবার বলতেছি যে টাকাগুলো ক্রিকেটারদের ইনকাম, ক্রিকেট বোর্ডের ইনকাম, এইভাবে। কিন্তু সরকারের কোনো বরাদ্দ থাকে না। সরকার বরাদ্দ থাকে কখন? যখন নির্দিষ্ট কোনো স্টেডিয়াম সংস্কার করা লাগে, বা যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে যে উন্নয়নগুলো হয় ওগুলো। বাট ক্রিকেটের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ থাকে না, এটা জানতে হবে। সো ক্রিকেটের যে ইনকাম, সেটা ক্রিকেটারদের মাধ্যমে ইনকাম, ক্রিকেটারদের কোয়ালিটির মাধ্যমে ইনকাম। এখন বাংলাদেশ যদি এখন 10 র্যাঙ্কিং এ 10-এর ভিতরে না থাকতো, তাহলে এত ইনকাম হতো? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা জানি যে 900 কোটি প্লাস টাকা আছে, 900 কোটি প্লাস। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা ক্রিকেটারদের মাধ্যমে হয়েছে। ক্রিকেটার খেলতে খেলতে 1997 সালে টিভি ছিল, কজন জানতো ক্রিকেটের কথা? জানতো না। 1997 সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেয়ে ওয়ান ডে স্ট্যাটাস পায়। ওই পাওয়ার পর থেকে আস্তে 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 বাংলাদেশ উন্নতি করতেছে। ওইটার মাধ্যম থেকে ইনকামটা আস্তে আস্তে শুরু থেকে শুরু হয়েছে। এর আগেও বাংলাদেশ খেলেছে, আইসিসি ট্রফিগুলো খেলেছে, মানে ওই যে ওয়ান ডে স্ট্যাটাসটা পায় নাই। একটা পর্যায়ে কোয়ালিফাই করার পরে পেরেছে, মানে পেরেছে। এখন আমাদের আশাটা কি? আমরা চাই যে বাংলাদেশ কোনোটা মানে কাপ জিতুক, সেটা বিশ্বকাপ হোক, আইসিসি অন্যান্য ট্রফি হোক, কাপ জিতুক, এটা আমাদের আশা। দর্শকরা অনেক কিছু বলতে পারে, দর্শককে বলার কিন্তু রাইট আছে। দর্শকরা ক্রিকেট খেলে যখন খেলা দেখে, দর্শকরা অনেক কিছু বলতে পারে, কিন্তু একজন পরিচালক ভাবে কথা বলতে পারে না। কারণটা হচ্ছে, মনে করেন আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনার একটা কোম্পানি আছে, মানে কোম্পানি হচ্ছে এক্সপার্ট বেজ, মানে কোনো প্রোডাক্ট না, কোনো প্রোডাক্ট না, এক্সপার্ট বেজ। মানে আপনি যাদেরকে হায়ার করবেন, শুধুমাত্র তাদের যে মানে মেধা, তাদের যে স্কিল, ওইটা দিয়ে আপনার ইনকাম হয়। বলতে পারেন আপনি এটাকে ফ্রিল্যান্সিং এর মতো। পুরোপুরি না, 100% মিল না, কাছাকাছি মিল। এখন আপনার অনেকগুলো প্রজেক্ট আছে এখানে। খেলাটা হয়তো প্রতিযোগিতা বেস্ট, এই কারণেই খেলাটাতে অন্য একটা মানে ম্যাটার কাজ করে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রে হয় কি, প্রজেক্ট দেয়, প্রজেক্ট ডান করে দেয়। এখন এরকম যদি হয় যে আপনি আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, আপনি প্রজেক্টের ভিতরে 1 থেকে 3 ভিতরে থাকতে পারলে 1 টাকা পাবেন, 1 থেকে 10 ভিতরে থাকতে পারলে 1 টাকা পাবেন, আর 10-এর বাইরে চলে গেলে আপনার টাকা পাবেন না। এখন একটা ফ্রিল্যান্সিং কোম্পানি আছে, যে কোম্পানিটা 10 বছর ধরে বিপুল ধরে চলতেছে, সেটা গত 10 বছর ধরে ইনকাম করতেছে। তারা যে এমপ্লয় ছিল, ওই এমপ্লয়ীদের স্কিলের মাধ্যমে। এখন হচ্ছে কি, ওরা 2 বছর ভালো করছে, 3 বছর খারাপ করছে, কখনো চ্যাম্পিয়ন হতে পারে নাই, বাট চ্যাম্পিয়নের কাছাকাছি গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল খেলছে, এরকম করে তারা ইনকাম করছে। এখন যখন তারা একটু খারাপ করতেছে, মনে করেন র্যাঙ্কিং এ ওরা 7-8 দিকে, 10-এর দিকে চলে আসছে, আর 10 বছর ধরে ইনকাম করার ফলে ওদের যে টাকাটা হয়েছে, ওদের বেতন দেওয়ার পরেও ওদের আরো মনে করেন 900 কোটি টাকা আছে। আমি ক্রিকেট বোর্ডের কথা বলছি। ওদের কাজের মাধ্যমে কিন্তু 900 কোটি টাকা ইনকাম হয়েছে। কাজের মাধ্যমে কিভাবে সেটা ভেঙে বলবো আরো। ইনকাম হয়েছে। এখন এই টাকাটার মালিক কি শুধু এমপ্লয়ি না, ক্রিকেট বোর্ডও, ঠিক আছে। কিন্তু এখন পারফরমেন্স খারাপ হচ্ছে, ওই এমপ্লয়ীদের পারফরমেন্স খারাপ হচ্ছে, আপনি কি পুরো কোম্পানি বন্ধ করে দিবেন? আপনার তো পারফরমেন্স খারাপ হওয়ার পরে আপনার লস হচ্ছে না, আপনার কিন্তু ইনকাম হচ্ছে। এটা একটা সোনার ডিম পাড়া হাঁস। ক্রিকেট হচ্ছে একটা বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁস। সেটা অল্প হলেও সোনার ডিম পাড়া, বেশি হলেও সোনার ডিম পাড়া হাঁস। এখন আপনি যদি বলেন যে না, আমার সোনার ডিম পাড়া হাঁস আগে প্রতিদিন একটা করে ডিম দিত, এখন সপ্তাহে একটা করে দেয়, আমি এটাকে মেরে ফেলবো, মানে ক্রিকেটটাকে বন্ধ করে দিব, এটা তো হবে না। ক্রিকেটারদের ইনকাম নিজেদের ইনকাম। এখন আজকে ক্রিকেটারের ইনকাম যে খারাপ খেলতেছে তার মাধ্যমে পুরো ক্রিকেটের ইনকাম হচ্ছে তা না। ক্রিকেটটা অনেক আগ থেকে চলে আসতেছে, অনেক আগ থেকে চলে আসতে আসতে বাংলাদেশে এখন 900 কোটি প্লাস ক্রিকেট বোর্ডের ইনকাম। এবং ক্রিকেটের কোন কোন খাত থেকে ইনকাম হয় এটা আগে জানেন, তারপরে পরিচালকের কথাগুলো শুনবেন। আর পরিচালকের কথা যেটা বলতেছে এটা ভুল বলতেছে তা না। পরিচালক যেটা বলতেছে এটা বলতে পারে, কিন্তু এটা বলতে পারে বাইরে সবার সামনে এসে না। পরিচালক যখন খেলোয়াড়দের পারফরমেন্স খারাপ হবে, তখন মানে বদ্ধ ঘরে মিটিং ডেকে, তোমাদের পারফরমেন্স এরকম খারাপ কেন, তোমাদের জরিমানা করা হবে। হ্যাঁ, জরিমানা করা হয়, আপনারা জানেন না, বা আমরা জানি না। কিভাবে জানি আপনি বলি, খেলোয়াড়দের প্রতিনিয়ত ক্যাটাগরি চেঞ্জ হয়। মনে করেন একটা কোম্পানি যদি আপনার স্যালারি 50,000 টাকা থাকে, আপনার কাছে যদি 1 মাস পরে বলেন আপনার স্যালারি এই মাসে 40,000 টাকা, আমার কাছে খারাপ লাগবে, আপনি সহজে চাকরিটা করবেন না। এরপরে যদি বলে 30,000 টাকা, আপনি কিন্তু করবেন না। আবার যদি ভালো করেন, তখন 60,000 টাকা হয়ে যায়। খেলোয়াড়দের ক্ষেত্রে এরকম, আপনারা জানেন না। মনে করেন একটা খেলোয়াড়ের বেতন যদি ধরা হয়, বা একটা মাসিক ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, প্লাস ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি থাকে। ওরা যখন পারফরমেন্স খারাপ করে, ওদেরকে ডাউনগ্রেড করা হয়। এটা কিন্তু ক্ষতি, এটা কিন্তু ওদের ক্ষতি, মানে ওরা ক্ষতিপূরণ দিচ্ছে এক প্রকার। কিন্তু এটাকে আপনি আরো স্ট্রিক্ট করতে পারেন, আরো কঠিন করতে পারেন।
যে তুমি এই বিশ্বকাপ ইভেন্টে যাচ্ছ, তুমি ওপেনার প্লেয়ার, তুমি ওয়ান ডাউন প্লেয়ার, তুমি যদি পর্যাপ্ত পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত সুযোগ যদি তুমি পাও, তুমি যদি এই রান করতে পারো, এত করে রান করতে পারো, তুমি এই বোনাস পাবা। এত করে রান করতে পারলে তোমার যেটা আছে এটা এটা পাবা। এত করে কম করতে পারলে তোমার এখন স্যালারি কমে যাবে বা তোমার সম্মানই কমে যাবে। এটা হচ্ছে ক্ষতি, এভাবে দিবেন। এভাবে করলে বেস্ট। মানে তাহলে খেলোয়াড়ের ভিতরে ওই যে দেখেন না, হঠাৎ করে তহিদ হৃদয় আন্দাজে একটা শট খেলে আউট হয়ে যায়, বা বিভিন্ন অন্যান্য প্লেয়ার, তখন ওই শটটা খেলার সময় তারা চিন্তা করবে আমার তো খুব পারফরমেন্স খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার তো গ্রেডও কমে যাবে, তাহলে আমি একটু সেন্সেবল খেলি, মানে এখন একটু বুদ্ধি সহকারে একটা দুটো রান নিয়ে খেলি, একটু পরে হিট করব, তখন মানে সময় প্রয়োজনে হিট করব। তো আসলে সবকিছু মিলে আমি যে ক্রিকেট বোর্ডের ইনকাম গুলো বলি, আমি গুছিয়ে বলতে পারছি না। আপনাদের পয়েন্ট অফ ভিউ আমি জানি যে বাংলাদেশ ক্রিকেটে খারাপ করতেছে, দর্শকরা অনেক কিছু বলতে পারে, দর্শকরা বলাটা স্বাভাবিক, কিন্তু ক্রিকেট বোর্ডের একজন পরিচালকও এভাবে কথা বলতে পারে না। এভাবে অসম্মান করলে খেলা ধ্বংস হয়ে যাবে। আর আপনারা যে বলতেছেন ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, ক্রিকেটের মাধ্যমে 900 কোটি টাকা এখন পর্যন্ত ব্যাংকে রিজার্ভ আছে, মানে ক্রিকেট বোর্ডের, সরকার থেকে কোনো টাকা দেওয়া হয় না। ওই ক্রিকেট বোর্ডের ইনকামের মাধ্যমে, ক্রিকেটারদের ইনকামের মাধ্যমে ক্রিকেটাররা বেতন পায়, এবং ক্রিকেটাররা ভালো খেলে বলেই বা খারাপ খেলে বলে কম টাকা পায়, বাট ভালো খেলে বলে ক্রিকেট বোর্ডেরও বেতনটা হয়। এখন কথা হচ্ছে যে আপনারা যে নাজমুল সাহেব ফাইন্যান্স ডিরেক্টর মনে হয়, তো ফাইন্যান্স ডিরেক্টর ওনার কি কাজ ওনাকে জানেন? উনি এসে মানে মানে মিডিয়াতে যে মানে মন্তব্য করতেছে শুধু ওগুলো নিয়ে পড়ে আছেন। ওনার কাজ কি? বাংলাদেশের যে জেলা পর্যায়ে যে লিগগুলো হওয়ার কথা, এগুলো কি হচ্ছে কিনা, টাকার অভাবে ওগুলো বন্ধ আছে কিনা এটা জানেন? অনেকগুলো লিগ হচ্ছে না, অনেকগুলো ক্লাব চলতেছে না টাকার অভাবে। কিভাবে ওদেরকে মানে অর্গানাইজ করে ওই লিগগুলো হতে হবে সেটা চিন্তা করেন। আপনারা শুধু বলছেন খেলোয়াড়রা বাদ দিয়ে দেওয়া, খেলা পারে না, খেলা পারে না। আপনার একটা ছেলেকে ক্লাস 2 পর্যন্ত পড়ায়া বললেন যে ক্লাস 10 যায় পরীক্ষা দাও, এটা তো হবে না। আপনার মানে রুট যেটা, আপনি জেলা পর্যায়ে লিগগুলো হচ্ছে কিনা, আপনার যত রকমের লিগ থাকা দরকার একটা ক্রিকেটের জন্য, সবগুলো লিগ হচ্ছে জানেন না। আপনারা শুধু দেখেন কি টিভিতে জাতীয় দলের প্লেয়াররা খেলতেছে, ভালো খেলতেছে ভালো, খারাপ খেলতেছে খারাপ। কিন্তু এই যে নাজমুল হক পরিচালক নাজমুল সাহেব বললেন যে তোমরা যে খারাপ খেলো, তোমাদের ক্ষতিপূরণটা তোমার কাছে নেন না, ঠিক আছে আমি মানলাম, নেন না। আপনাদের একটা একটা কথা বলি, মনে করেন একটা বৈশ্বিক ইভেন্টে গিয়ে বাংলাদেশ যদি 3 নাম্বার 4 নাম্বার দল হয়, এই ফুটবলের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয়, থার্ড টিম ও ফোর্থ টিম হয়। এই ফোর্থ টিম পর্যন্ত হলে অনেক টাকা পায়, থার্ড টিম হলে আরো বেশি পায়, সেকেন্ড টিম হলে আরো বেশি পায়, মানে চ্যাম্পিয়ন হলে তো অনেক বেশি টাকা পায়। এখন খেলোয়াড়রা যদি বলে, মানে ক্রিকেটের সাথে এটা ওভাবে মেনশন করে না তো জানেন না, কিন্তু ক্রিকেটও এরকমই আছে। মানে আপনি কোয়ার্টার ফাইনাল খেললে একটা টাকা পাবেন, সেমিফাইনাল খেলে একটা টাকা পাবেন, ফাইনাল খেলে একটা টাকা পাবেন। এখন খেলোয়াড়রা যদি বলে যে আমরা সেমিফাইনাল খেলছি, আমরা এখানে 10 কোটি টাকা পাইছি, পুরো 10 কোটি 8 কোটি আমরা নেবো, আর 20% আপনারা যারা ম্যানেজমেন্ট আছে ওরা নেন, এটা বললে কি আপনারা মানে দর্শকরা মানবেন? মানে আমাদের দেশের জনগণ মানবে? মানে পুরো আমরা সেমিফাইনাল খেলে ফেলছি, আমরা আর 10 কোটি টাকা পাইছি, আমরা 8 কোটি টাকা নিব, খেলোয়াড়রা আপনারা 2 কোটি টাকা নিয়ে ম্যানেজমেন্ট চালান, এটা হবে? এটা কিন্তু আপনারা মানবেন না, তখন কথা মানবেন না। খেলোয়াড়দের বেতন মনে করেন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ থাকে, ওরা যদি বেশি ভালো করে ফেলে তখন আপনারা বোনাস দেন, ঠিক আছে, মানে অতিরিক্ত ভালো করে ফেললে বোনাস দেন, কিন্তু বোনাসটা কি 10 কোটি টাকা যদি পায়, পুরো মনে করেন সেমিফাইনাল খেলার পরে যদি 10 কোটি টাকা পায়, তখন 5 কোটি টাকা পাইলো, ওই বোনাসটাকে আপনারা এক একটা খেলোয়াড়কে 50 লাখ করে দেন? দেন না। তারপরে 2 লাখ বা 1 লাখ বোনাস করে দেন, আর বাকি টাকাটা ক্রিকেট বোর্ডে জমা থাকে। তাহলে ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়রা যদি সেমিফাইনালে যায়, খেলোয়াড়রা যদি কোয়ার্টার ফাইনালে যায়, তখন যদি 5 কোটি টাকা ইনকাম হয়, 3 কোটি টাকা ক্রিকেট বোর্ডের মানে অ্যাকাউন্টে যায়, ওই টাকাটা তো খেলোয়াড়দের। তাহলে তাহলে খেলোয়াড়রা তো বলতে পারে আমরা মাধ্যমে এত টাকা আমাদেরকে সব দিয়ে দেন। খেলোয়াড়রা যদি বলে যে ঠিক আছে বৈশ্বিক ইভেন্ট বলেন যতগুলো ইভেন্ট সবগুলো আমাদের, আমরা যখন যত টাকা পাবো সব আমাদের, আমরা আপনাদেরকে ভাগ করে দিব, এটা মানবেন? মানবেন না। খেলোয়াড়দের ক্ষতিপূরণ কি হয়েছে? খেলোয়াড়রা খারাপ খেললে আপনাদেরকে কোয়ালিটি মানে ওদেরকে ডাউন গ্রেড করে দিবেন, ওদের বেতন কমাই দিবেন, এবং এটা হয় আপনারা জানেন না, বা জানলেও ভাবে খেয়াল করেন না, শুধু খেলা দেখেন তো। আর ভালো খেলোয়াড় যে আশা করেন, বাংলাদেশের রুট লেভেলে এই ক্রিকেট বোর্ড বাংলাদেশের রুট লেভেলে কতটা কাজ করে এটা জানেন না, শুধু বিশ্ব মানে টিভিতে খেলা দেখেন, ওইটা নিয়ে পড়ে আছেন। ক্রিকেট বোর্ডের পরিচালকরা ঠিকমতো কাজ করে না, এটা জানেন? এটা জানেন না? আমি যখন অনেক আগে কথা বলছি, 2003-4 সাল, 3-এর শেষ 4-এর শুরুতে, তখন আমি ফেনী অনূর্ধ্ব 16-তে খেলছি। আমাদের তখন ম্যাচ ফি ছিল, তো আমাদেরকে দিত না, আমাদের ম্যাচ ফি ছিল আমাদেরকে দিত না, মানে 200-300 টাকা ছিল তখন, আর একটু বেশি হতে পারে। ওই টাকাটাও আমাদের ক্রিকেট বোর্ডে, ফেনীর যে ক্রিকেট বোর্ডেরা রেখে দিত, কোনোভাবে আমাদের কোনো টাকা দিত না। তাহলে দেখেন দুর্নীতি কোন পর্যায়ে আছে, এই প্রত্যেকটা লেভেলে দেবেন। এখন জেলা পর্যায়ে খেলা হচ্ছে না, বা জেলা পর্যায়ে খেলা ঠিক মতো হয় না। আপনি যদি খেলা না হয়, ভালো খেলার কথা পাবেন। এখন বাংলাদেশ দলের যে 11 জন খেলোয়াড় আছে, যদি ভালোভাবে খেলা হতো প্রত্যেকটা জেলা পর্যায়ে, তাহলে এই খেলোয়াড়গুলো না থেকে আরো ভালো খেলোয়াড় থাকতো, তাহলে আমরা বৈশ্বিকভাবে আরো বেশি ফাইট দিতে পারতাম, আরো ভালো করতে পারতাম। ওইটা ইমপ্রুভমেন্ট করলে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ মঞ্চে গিয়ে বা আইসিসি ইভেন্টে গিয়ে ভালো করতে পারবে। এখন যেটা করতেছে ওইটাও তাদের কৃতিত্ব আছে, খারাপ খেললেও তাদের দোষ, ভালো খেললেও তাদের মানে সুনাম। কিন্তু ওদেরকে আপনি একদম বলবেন না ক্রিকেট বন্ধ করে দিব, তাহলে ক্রিকেট বন্ধ করে দিলে 900 কোটি টাকা যে অ্যাকাউন্টে আছে এটা পাবেন?
মানে এভাবে যে ইনকাম হচ্ছে আর আসবে? 10 নম্বরের বাইরে যদি বাংলাদেশ চলে যায়, ক্রিকেট খেলা বন্ধ করে দেন, আইসিসি যদি বাংলাদেশকে ব্যান করে দেয়, 10 নম্বরের বাইরে যদি চলে যায়, তাহলে ইনকাম আসবে? ইনকাম কি কি আগে শুনেন, ইনকাম শুনলে বুঝবেন কোথা থেকে ইনকামটা আসে। ইনকামটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ থেকে টিকিট বিক্রি, এবং আইসিসি থেকে একটা ব্রডকাস্ট শেয়ার, এবং আইসিসি থেকে আপনার মানে একটা সিরিজ আয়োজন করলে, বাংলাদেশে মনে করেন যদি নিউজিল্যান্ড আসে, অস্ট্রেলিয়া আসে, বাংলাদেশ সিরিজটা আয়োজন করতেছে, ওইটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক মোটা অঙ্কের একটা টাকা পায় আইসিসির কাছ থেকে। প্লাস হচ্ছে যে টিকিট, দর্শকের মাধ্যমে টিকিট বিক্রি করে যে আয়টা হয়, এটা সরকারের বরাদ্দ না কিন্তু। এবার আসেন সম্প্রচার বা মিডিয়া সত্ত্ব। টিভিতে বিক্রি করা হয়, এখন তো ডিজিটাল ওটিটিতে বিক্রি করা হয়, রেডিওতে হয়, হাইলাইট বিক্রি করা হয়, এবং কন্টেন্টের যে লাইসেন্স আছে ওই লাইসেন্স গুলো করা হয়, ওই লাইসেন্সগুলোর মাধ্যমে ইনকাম হয়। এরপর আসে স্পন্সরশিপ, বিজ্ঞাপন। জাতীয় দলের জার্সিতে বিভিন্ন আপনারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখবেন, ওভাবে অফিসিয়াল পার্টনার থাকে, কোস্পন্সর থাকে, স্টেডিয়ামের বিজ্ঞাপন থাকে, স্টেডিয়ামের গায়ে প্রেস কনফারেন্সের ব্যাকড্রপ বিজ্ঞাপন, প্রেস কনফারেন্সে বিভিন্ন মানে এগুলো থাকেন যে ব্যানার গুলো দেখেন বিভিন্ন কোম্পানির। তারপর আইসিসি থেকে প্রাপ্ত ইভেন্ট, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ, আইসিসি ইভেন্ট রেভিনিউ শেয়ার ডেভেলপমেন্ট ও গ্রান্ট ফান্ড বিভিন্ন আইসিসি প্রোগ্রামে অনুদান দেয়, আইসিসি মানে অনুদানও দিয়ে থাকে। ঘরোয়া ক্রিকেট ও টুর্নামেন্ট বাংলাদেশে বিপিএল থেকে আয়, ফ্র্যাঞ্চাইজি থেকে আয়, ফ্র্যাঞ্চাইজি ফি, বিপিএল স্পন্সরশিপ, বিপিএল সম্প্রচার আয়, জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ ইত্যাদি থেকে আয়। মার্চেন্ডাইজিং, জার্সি ও অফিসিয়াল পণ্য বিক্রি, লাইসেন্স পণ্য থেকে রয়্যালটি ইনকাম। স্টেডিয়াম ও অবকাঠামো ব্যবহারের মাধ্যমে স্টেডিয়ামের ভাড়া বা স্টেডিয়ামের পিছনে বিভিন্ন দোকান থাকে, ওগুলো থেকে ভাড়া বা অন্যান্য অনেক কিছু, কর্পোরেট বক্স, ভিআইপি বক্স, এগুলো ভাড়া, ফুড কোর্ট, কনসেশন ফি গুলো, খেলোয়াড়দের ট্রান্সফার ও অংশগ্রহণ ফি, বিদেশি লিগে খেলতে গেলে এনওসি যেটা দেয়, নো অবজেকশন সার্টিফিকেশন, যেমন মোস্তাফিজ খেলতে গিয়েছে ওখানে মানে এনওসি দিয়েছে, ওই বাবদ কিন্তু ক্রিকেট বোর্ড একটা টাকা পেয়েছে। শুধু অন্যান্য ব্যাংকে যে 900 কোটি টাকা প্লাস আছে ওইটা ইন্টারেস্ট পায়। তাহলে ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু সরাসরি মানে সরকারের কোনো বরাদ্দ নাই। এগুলো হচ্ছে ক্রিকেটের ইনকাম। এখন মানে বিসিবি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটা সেলফ ফাইন্যান্সড সংস্থা, মানে নিজেরা ইনকাম করে, নিজেরাই খেলোয়াড়রা ব্যয় করে। এখন আসেন, খেলোয়াড়রা যদি খারাপ খেলতে 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 10 নম্বরের নিচে চলে যায়, আরো একদম চলে যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের ইনকাম কি বাড়বে না কমবে? কমবে। কমলে এই ডিরেক্টরের বেতন দিতে পারবে? যাই হোক, এখন কথা হচ্ছে যে আগে বুঝেন, আমি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের পক্ষে বলতেছি না, আগে বুঝেন ক্রিকেটটা যাতে ধ্বংস না হয়। এভাবে এরকম করে আমরা খেলবো না, আমরা এই করবো না, আমরা সে করবো না, খেলোয়াড়দেরকে নিবো না, তাহলে খেলোয়াড়রা মোটিভেশন হারিয়ে খেলবে না। এরকম আচরণ যদি দেখে ক্রিকেট বোর্ডের, তাহলে রুট লেভেলে একটা খেলোয়াড় চিন্তা করবে আমি ভবিষ্যৎ থেকে চিন্তায় থাকে কি আমি জাতীয় দলে খেলবো। এরকম আচরণ দেখলে মানে মানে সবার ভিতরে মানে যে কি বলে অনুপ্রেরণার ব্যাপারটা ঘাটতি হয়ে যাবে। এগুলো সে বলবে, নাজমুল সাহেব যেগুলো বলছে এগুলো সে বলবে, কিন্তু এগুলো মিডিয়া জানা। এগুলো খেলোয়াড়দেরকে চাপ প্রয়োগ করে ওদেরকে বলবে তোমরা যে খারাপ পারফরমেন্স করতেছো, তোমাদের আমরা স্যালারি কাট করবো %, তোমাদের এই কাট করবো %। সব টাকা তো ক্রিকেটারদের মাধ্যমে, ক্রিকেটাররা আজকে খেলে খেলে এই পর্যায়ে আসছে, এই জন্য আপনাদের ইনকামটা হচ্ছে। এই পর্যায়ে না আসলে অনেক টিম আছে নতুন নতুন, আমাদের নাম শুনি, পাপুয়া নিউ গিনি বা অন্যান্য দেশ যেগুলো আছে, এগুলো এত বছর ধরে চেষ্টা করার পরে বিশ্বকাপ খেলতেছে, এতদিন বিশ্বকাপ খেলতে পারে নাই, ওদের যে ইনকাম কম হয়েছে ওটা খেলোয়াড়দের কোয়ালিটির কারণে মানে হয়নি। এখন খেলোয়াড়রা একটা লেভেলে আসছে, লেভেলে আসার পরে আপনার দেশে এখন মানে মানে সিরিজ খেলতে আসে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, ইংল্যান্ড আসে, বাংলাদেশের র্যাঙ্কিং যদি নিচে নেমে যায়, খেলোয়াড় যদি ভালো খেলতে না পারে, ওই দেশগুলো যদি না আসে, ইনকাম হবে না। র্যাঙ্কিং নিচে নেমে গেলে আপনি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবেন না, আপনি বিশ্বকাপে না গেলে আপনার ইনকাম হবে? বিশ্বকাপে গেলে আপনি শুধুমাত্র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য একটা টাকা পায়, এই টাকাগুলো পাবে। তার মানে সবকিছু নির্ভর করছে কিন্তু খেলোয়াড়দের উপরে। খেলোয়াড়রা ভালো খেলে একটা পর্যায়ে গেলে ওই ইনকামটা হয়, সরকার কিন্তু বরাদ্দ দিচ্ছে না। তাহলে খেলোয়াড়দেরকে আপনারা শুধু মোটিভেট করতে হবে, খেলোয়াড়রা মানে আপনারা ভালো ভালো ইনপুট দিবেন খেলোয়াড়দেরকে। এই যে ফার্মের যে ব্যাপারটা আছে, আমি জাস্ট বলতেছি আর কি, এটা পুরোপুরি মিলিয়ে না। মুরগিদেরকে বেশি বেশি খাবার দিয়ে ওজন বেশি করে, তাহলে ভালো দাম পায়। খেলোয়াড়দেরকে আপনার প্যাট্রোনাইজ করতে হবে, ভালো প্যাট্রোনাইজ করবেন, ভালো আউটপুট দিবে, ইনকামটা আসবে। এখন মুরগির মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে, হ্যাঁ, আপনি কি করলেন না মুরগি আমি ফার্মই রাখবো না, মানে আগে 10টা ডিম পারতো, মনে করেন প্রতিদিন একটা করে 10টা ডিম পারতো, এখন প্রতিদিন পারে না, 2 দিন পর একটা পারে, কেন কম পারলো, আমি মুরগি রাখবো না। ইনকাম কিন্তু আপনার হচ্ছে। তো আপনার চিন্তা করতে হবে 10টা জায়গায় 5টা নামছে, 5টা কেন আবার কিভাবে 10টা বা 12টা করা যায়, এটা করতে হবে। না আমি পুরো খেলায় বন্ধ করে দিব, এটা মানে হচ্ছে পুরো ক্রীড়ের ধ্বংস। এখানে অন্য কারো ইনফ্লুয়েন্স আছে কিনা আমি জানি না। আরেকটা কথা লাস্টে বলে রাখি, আমি কারো কোনো ব্যক্তিগতভাবে মানে তামিম ইকবালকেও পছন্দ করি না, একদম কোনো ব্যক্তিগত প্লেয়ার আমার একদম মহামারী মনের পছন্দ তা না। আমি জাস্ট একটা কথা বলতেছি যুক্তির কারণে। মোস্তাফিজ যে ক্রিকেট ইন্ডিয়াতে খেলতে গেলো, আপনাকে মোস্তাফিজকে ভারতের দালাল বলেছেন? বলেন নাই। তামিম ইকবাল বলছে একটু চিন্তা ভাবনা করে একটা কথা মানে চিন্তা করেন যে আইসিসি থেকে আমাদের বেশি ইনকাম আসে আইসিসি থেকে, তাহলে কথাবার্তা বলার সময় সবকিছু করার সময় একটু চিন্তা ভাবনা করে করতে বলেছে।
মোস্তাফিজকে ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে খেলতে গেলে মোস্তাফিজ দালাল হয় নাই, কিন্তু তামিম ইকবাল দালাল হয়ে গেছে। আরো একটা কথা, এটার পক্ষে আমি একটা জিনিস সম্পূর্ণ পক্ষে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া মোস্তাফিজকে মানে নিরাপত্তা দিতে পারতেছে না, সেই ইন্ডিয়া কিভাবে বাংলাদেশে নিরাপত্তা দিবে? এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে যোগ্যতা হবে এইটা, যে কোনো ভাবে আইসিসিকে বুঝিয়ে শ্রীলঙ্কাতে হোক বা অন্য কোনো দেশে হোক, পাকিস্তান না, পাকিস্তানে খেলা হবে শ্রীলঙ্কাতে, পাকিস্তানে কি খেলা হবে? শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে যদি সম্ভব হয় অন্য দেশে খেলাটা আয়োজন করুক, সেটাই হবে বিসিবি মানে সার্থকতা। এটা না করে অন্য চিন্তা ভাবনা, অন্য উল্টাপাল্টা কথা বলে ক্রিকেটটাকে ধ্বংস করার কোনো মানে হয় না। আমি আবার বলতেছি, তামিম ইকবালকে আমি নিজে পছন্দ করি না। এটা বলে দিলাম, আগে পছন্দ করতাম খেলোয়াড় হিসেবে তামিম ইকবালকে পছন্দ করি, বাট তামিম ইকবালের গত মানে এক বছর 1.5 বছর ধরে বা 2 বছর ধরে যে আচরণগুলো, এগুলোর কারণে পছন্দ করি না। এবং কোনো ক্রিকেটের প্রতি আমার মানে বায়াস না, আমি কোনো ক্রিকেটের প্রতি বায়াস না, শুধু ক্রিকেটের জন্য যেটা ভালো সেটা বলি, মানে কোনো ক্রিকেটার একদম আমার জানে প্রাণ এরকম কোনো কিছু না। তো এটাই বলতেছি, মোস্তাফিজ যদি ভারতের দালাল বলতে হয় দুজনকে বলেন, তাহলে তামিমকে বলেন, মোস্তাফিজকে বলেন। যখন 9 কোটি টাকা মানে মোস্তাফিজ বিক্রি হয়েছে, সবাই আমরা খুশি হয়ে গেছি, বা কি খুশি কি খুশি, কিন্তু খেলে যাচ্ছে ইন্ডিয়াতে। আর একটা কথা বলি, এখানে চলে আসে রাজনীতি। ইউনুস সাহেব মাত্র আসছেন এক বছরের জন্য, 1.5 বছরের জন্য, ওনার কি দরকার 7 সিস্টার নিয়ে কথা বলার? এই 7 সিস্টার নিয়ে কথা বলছি, 1 নম্বর। 2 নম্বরে হাসান আব্দুল্লাহ, এরা আসলে মানে কম বয়সে একটা গেলে যেটা হয়, সেটা 7 সিস্টার নিয়ে কথা বলতেছে। যারা পারে তারা করে দেখায়, পারলে আক্রমণ করে অ্যাটাক করে মানে দখল করে নিয়ে আসো। ইন্ডিয়া কি বলবে আমরা তোমাদের এটা দখল করবো, ওটা দখল করবো? ইন্ডিয়ার সক্ষমতা আছে, ইন্ডিয়া সার্জিক্যাল স্ট্রাইক করবে, আমরা করবো সেটা পারবো? ইন্ডিয়া যখন মনে করবে, আমি বলতেছি না মনে ইন্ডিয়ার উচিত, ইন্ডিয়া তো আমি মানে ইন্ডিয়ার আধিপত্য যেগুলো আছে এগুলো সবগুলোর মানে বিপক্ষে, কিন্তু ইন্ডিয়া যাদের সক্ষমতা আছে তারা এখন মুখে ফোটায় না, তারা করে ফেলে। আরটা হচ্ছে, আমরা এত উগ্র কেন? এই যে দীপু বিশ্বাস না কাকে দিয়ে মেরে ফেললো, আগুন দিয়ে পুড়াই ফেলে মেরে ফেললো, ও যদি ধর্ম অবমাননা করে থাকে, যে কোনো লোক ধর্ম অবমাননা করে থাকলে তাকে ধরে থানায় দিয়ে দেন, সে জেল খাটুক, তার শিক্ষক জীবনে আর অ্যাটাক করবে না। মেরে পুড়িয়ে ফেললেন, তো ওই দেশে ওদের যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, ওরা মানে একটা সেন্টিমেন্ট নিয়েছে। দেখেন আমাদের দেশের প্রধান যে সেই বলতেছে 7 সিস্টেম নিয়ে কথা বলতেছে, নতুন করে আন্দোলন করছে হাসান আব্দুল্লাহ, এরা 7 সিস্টেম নিয়ে কথা বলতেছে। তারপরে আমাদের দেশে হিন্দুদেরকে মানে হিন্দু একটা দুটো পুরো এমএলসি, ওদের ভিতরে একটা সেন্টিমেন্ট কাজ করছে, ওরা ওদের মানে অ্যাগ্রেশন দেখাইছে। এবং অ্যাগ্রেশন দেখানোর পরে যে আইপিএল এ যে মোস্তাফিজকে বাদ দিয়েছে, এটা সবচেয়ে বড় ভুল করছে। ওরা দেখাইছে, জনগণ দেখাইছে, আশি দিনে ঠান্ডা করে আবার এটাকে পূর্ণভাবে ম্যাচ করা যেত মোস্তাফিজকে বাদ না দিয়ে। যাই হোক, খেলার ভিতরে রাজনীতি ঢুকে যায়, এই রাজনীতি ঢুকলে খেলাটা ধ্বংস হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজেরিয়া পেঁচাল না পেরে 7 সিস্টার দখল করবো, এই করবো সে করবো, এগুলো না করে, আর উগ্রবাদী কোনো মানুষকে সহজে ধরে মেরে ফেলা এই ধরনের চিন্তা না করলে সবকিছু ঠিক থাকতো, সবকিছু ভালো থাকতো। এখন ওই দেশে যদি কোনো মুসলমানকে পুড়িয়ে মেরে ফেলে বা ইয়ে করে মেরে ফেলে, আমরাও কিন্তু প্রতিবাদ করবো, এটা আমাদের একটা রাইট, মানে মুসলমান হিসেবে আমরাও সেটা প্রতিবাদ করবো, এটাই স্বাভাবিক। ওরা ওদের ধর্ম অনুযায়ী প্রতিবাদ করছে, মেরে ফেলা কি দরকার কাউকে? ওরা যদি মেরে ফেলে, ইন্ডিয়ানকে যদি মেরে ফেলে, বাংলাদেশে কোনো মানে কোনো মুসলমানকে যদি মেরে ফেলে, আমরা সেটা প্রতিবাদ করবো, প্রতিবাদ করতে চাই। কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে একটা বিশাল মানে একটা ক্ষতি হয়ে যাবে, পুরো ক্রিকেটটাই ধ্বংস হয়ে যাবে, এটা কেউ চায় না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে যে কোনো ভাবে নেগোসিয়েশন করে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা অবশ্যই খেলতে হবে। খেলাটা যাতে বাইরে হয়, যে কোনো মূল্যে হোক, লবিং করে হোক, যে কোনো ভাবে হোক, শ্রীলঙ্কাতে হোক, অন্য যে কোনো দেশে হোক, পাকিস্তান ছাড়া অন্য যে কোনো দেশে হোক, ওইভাবে মানে ওইটা হবে মানে ক্রিকেট বোর্ডের মানে সার্থকতা। আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা আইসিসি যদি মানে কোনোভাবেই একদম নেহাইতির না ইন্ডিয়াতে খেলতেই হবে, তাহলে হয়তো খেলাটা বর্জন করা যেতে পারে, কিন্তু খেলোয়াড়দেরকে এভাবে আক্রমণ করার কোনো মানে হয় না। আর ক্রিকেট বোর্ডের পরিচালকদের কিন্তু এভাবে মিডিয়াতে এসে বারবার ক্রিকেটারদের বিপক্ষে কথা বলাটা কোনোভাবে উচিত না। এটা কিন্তু ওদের মানে যে সিস্টেম বা যে নিয়ম কানুন আছে ওগুলোরও বিপক্ষে। এই জন্য ক্রিকেট বোর্ড কিন্তু অনুতপ্ত হয়েছে, ক্রিকেট মানে এই মানে পরিচালকের কথা, ক্রিকেট বোর্ড স্বয়ং ক্রিকেট বোর্ডই অনুতপ্ত হয়েছে, বুলবুল আহমেদও অনুতপ্ত হয়েছে। তো সবাইকে গুলিয়ে না ফেলে আমার কথা হচ্ছে, আগে জানেন, সবাই মুখস্থ করে বলে ফেলে বাংলাদেশে টাকা নষ্ট করতেছে, খেলোয়াড়দেরকে বাইর করে দেয়, খেলা বন্ধ করে দেয়। এটা না, ক্রিকেটাররা ক্রিকেট খেলে বলে বাংলাদেশে ইনকাম হয়। ক্রিকেট বোর্ডের 900 কোটি টাকা প্লাস আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।